স্বাগত নিউজ 24 বেলা 12টা সংবাদে। সাথে আছি আমি তানজিনা অন্ত। সবাইকে বিজয়ের সুবর্ণ জয়ন্তীর শুভেচ্ছা। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মহান বিজয়ের 50 বছর উদযাপনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানিয়েছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সহ সর্বস্তরের সাধারণ মানুষ। বৃহস্পতিবার ভোর থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ঢল নামে মানুষের। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতেও শ্রদ্ধা জানানো হয়। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। বিজয় দিবসের প্রথম প্রহরে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন। রাষ্ট্রপতি আব্দুল হামিদ প্রথমে স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় সালাম জানায় সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি সুসজ্জিত দল। এরপর প্রধানমন্ত্রী আওয়ামী লীগের নেতৃবৃন্দকে সাথে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ভুল লণ্ঠিত করছে আওয়ামী লীগ সরকার। আমাদের দুর্ভাগ্য, আজকে 50 বছর পরে যে লক্ষ্য নিয়ে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম তা আমাদের বাস্তবায়িত হয়নি। স্বৈরাচারী কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকার তারা একদলীয় সরকার প্রতিষ্ঠার জন্য বিরোধী দলকে নির্মূল করছে। স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে ধানমন্ডিতে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা উপস্থিত ছিলেন। দলের নেতা কর্মীদের সাথে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। এ সময় তথ্যমন্ত্রী বলেন, বিজয়ের 50 বছরে পাকিস্তান থেকে সব সূচকে বাংলাদেশ এগিয়ে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার দেশ পরিচালনার সার্থকতা সেখানে আজকে সমস্ত সূচকে, মানব উন্নয়ন সূচক, সামাজিক সূচক, অর্থনৈতিক সূচক, সব সূচকে আজকে আমরা পাকিস্তানকে অতিক্রম করেছি। পাকিস্তান রাষ্ট্র, পাকিস্তানের মানুষ, এমনকি পাকিস্তানের প্রধানমন্ত্রীও স্বীকার করেন আজকে সব সূচকে বাংলাদেশ পাকিস্তানকে অতিক্রম করেছে। আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী এবং অঙ্গ সংগঠন সহ বিভিন্ন সামাজিক সংগঠনও জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন এখনো চলছে। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, কি বলছেন শ্রদ্ধা জানাতে আসা মানুষ? তানিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি সাভার জাতীয় স্মৃতিসৌধে। সেখানে কিন্তু যেহেতু মহান বিজয় দিবস, সেই মহান বিজয় দিবসকে ঘিরে কিন্তু নানা শ্রেণীর মানুষ এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু মানুষের ঢল নেমেছে। এবং আমরা একটু দেখাতে চাই যে এখানে যারা কিন্তু শ্রদ্ধা জানাতে কিন্তু ছাত্র অধিকার পরিষদ, বিভিন্ন মানে ডিপার্টমেন্টের লোকজন কিন্তু তারা কিন্তু শ্রদ্ধা নিবেদন করতে এসেছে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যে লোকজন, আপনারা দেখছেন যে এখানে যে তারা মানে শ্রদ্ধা জানানোর জন্য যে সাধারণ মানুষের ঢল উঠেছে এবং ঢল আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে আপনারা দেখছেন যে তারা মানুষ কিন্তু যে শ্রদ্ধা জানাতে কিন্তু এসেছে এবং প্রত্যেকেই কিন্তু যেহেতু বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু মানুষের ঢল নেমেছে। এবং এবার কিন্তু গত বছর এবং তার আগের বছর কিন্তু কোভিডের কারণে কিন্তু বন্ধ ছিল, যার কারণে মানুষ সেখানে শ্রদ্ধা নিবেদন করতে পারেনি। এখন কিন্তু যেহেতু করোনার যে প্যান্ডেমিক, সেটা কিন্তু এখন আগের বছরের থেকে এখন কিন্তু কম এবং মানুষ কিন্তু যে মুখে মাস্ক সেটা কিন্তু আসলে লক্ষ্য করা যাচ্ছে না, কিন্তু প্রচুর মানুষ এবং লোকজন এসেছে এবং তারা কিন্তু আসলে শ্রদ্ধা নিবেদন করতে এসেছে এবং অসংখ্য মানুষ এসেছে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কিন্তু আসলে দেখছেন যে তারা এখানে কিন্তু শ্রদ্ধা নিবেদন করতে আসছে এবং এখানে হাজারো মানুষের ঢল নেমেছে। এবং এই মুহূর্তে আপনারা দেখছেন যে এখানে যেহেতু জাতীয় পতাকা হাতে এবং বিভিন্ন স্লোগান দিয়ে কিন্তু তারা যেহেতু স্বাধীনতার 50 বছর এবং গৌরবের মাস এবং যেহেতু 50 বছর পূর্ণ এবং পূর্তি হচ্ছে এবং নানান মানুষ কিন্তু বর্ণিল সেজে কিন্তু জাতীয় পতাকা হাতে নিয়ে কিন্তু তারা সেখানে এসেছে এবং তারা বলছে যারা যুদ্ধ অপরাধী
তাদের কিন্তু আসলে বিচার চান এবং তারা বলছে যে বিচার আসলে দেখে যেতে চান এবং নতুন প্রজন্মের যারা রয়েছে তারা কিন্তু আসলে তাদের একটাই দাবি, তারা হচ্ছে যারা 1971 সালে যারা যে 9 মাসে যে যুদ্ধক্ষয়ী যারা মানুষ যারা নিহত হয়েছিল, যারা শহীদ হয়েছে, তাদের বিচার আসলে নতুন প্রজন্মের যারা শিক্ষার্থী তারা আসলে দেখে যেতে চায়। এই ছিল আমার কাছে সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে সর্বশেষ সর্বসাধারণ এবং জনতার ঢলের সর্বশেষ খবর। চলে যাচ্ছি স্টুডিওতে। নাজমুল, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, জাতীয় স্মৃতিসৌধ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাজমুল হুদা। বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে চলছে জাতীয় বিজয় দিবস উপলক্ষে প্যারেড। সরাসরি যাচ্ছে জাতীয় প্যারেড গ্রাউন্ডে। মন্ত্রণালয়ের একটি বর্ণাঢ্য যান। Decorated vehicle of the Ministry of Youth and Sports drove past the saluting days. এরপর এগিয়ে আসছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটি সুসজ্জিত বাহন। এই মন্ত্রণালয় দক্ষ মানব সম্পদ তৈরি, প্রশিক্ষণ প্রদান, বৈদেশিক কর্মসংস্থান এবং রেমিটেন্স আয়ের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। Decorated vehicle of the Ministry of Expatriates Welfare and Overseas Employment driving towards the saluting days. এবার এগিয়ে আসছে রেলপথ মন্ত্রণালয়ের একটি সুসজ্জিত বাহন। বর্তমান সরকার অন্যান্য যোগাযোগ পথের সাথে রেলপথের উন্নয়নের জন্য স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়নের লক্ষ্যে সার্বক্ষণিকভাবে কাজ করে যাচ্ছে। Decorated vehicle of the Ministry of Railway driving towards the saluting days. এরপর এগিয়ে আসছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সুসজ্জিত বাহন। বিজ্ঞান মনস্ক জাতি গঠন এবং দেশের সামগ্রিক উন্নয়নে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার এই যান্ত্রিক প্রহরে দৃশ্যমান। Decorated vehicle of the Ministry of Science and Technology driving towards the saluting days. এরপর এগিয়ে আসছে অর্থ মন্ত্রণালয়ের অধীন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের একটি দৃষ্টিনন্দন বাহন। মাননীয় প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে মাননীয় অর্থমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনায় আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের মাধ্যমে রাজস্ব সংগ্রহের লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড কাজ করে যাচ্ছে। Decorated vehicle of the National Board of Revenue under Internal Resources Division of Ministry of Finance driving towards the saluting days. সুধী মণ্ডলী, সর্বশেষে এগিয়ে আসছে বিজয় দিবস কুচকাওয়াজ 2021-এর স্পন্সরদের একটি দৃষ্টিনন্দন বাহন। Decorated vehicle of the sponsors driving towards the saluting day. সুধী মণ্ডলী, এখন আপনারা বাংলাদেশ বিমান বাহিনীর একটি মনোজ্ঞ ফ্লাইপাস্ট ও অ্যারোবেটিক ডিসপ্লে উপভোগ করবেন। সম্মানিত সুধী মণ্ডলী, বাংলার আকাশ রাখিব মুক্ত এই মূল মন্ত্রে দীক্ষিত বাংলাদেশ বিমান বাহিনীর দুঃসাহসিক বৈমানিকদের পরিচালনায় এক মনোজ্ঞ ফ্লাইপাস্টে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের এই বর্ণাঢ্য ফ্লাইপাস্টের লিডার হিসেবে রয়েছেন এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খান, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি। তার সাথে ডেপুটি ফ্লাইপাস্ট লিডার হিসেবে রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ মনিরুজ্জামান হাওলাদার, এফডব্লিউসি, এসিএসসি, পিএসসি। সুধী মণ্ডলী, আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি MiG-29 যুদ্ধ বিমানের ককপিটে। আজকের ফ্লাইপাস্ট লিডার কর্তৃক মহামান্য রাষ্ট্রপতির সম্মানে প্রদত্ত সম্ভাষণ। প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানের পক্ষ থেকে আমি ফ্লাইপাস্ট লিডার এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খান MiG-29 বিমানের ককপিট থেকে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাইপাস্ট এবং অ্যারোবেটিক্স ডিসপ্লে উপভোগ করার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। অ্যারোবেটিক্স ডিসপ্লে উপভোগ করার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ মহামান্য রাষ্ট্রপতি, ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খান 1986 সালে জিডিপি শাখায় কমিশন লাভ করেন। তিনি একজন দক্ষ ফাইটার পাইলট এবং উড্ডয়ন প্রশিক্ষক। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি দেশে ও বিদেশে সফলতার সাথে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ এবং কোর্সে অংশগ্রহণ করেন। তিনি MiG-29 যুদ্ধ বিমানের একজন গর্বিত পায়োনিয়ার। বর্তমানে তিনি বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু এর অধিনায়ক হিসেবে কর্মরত আছেন। ডেপুটি ফ্লাইপাস্ট লিডার গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ মনিরুজ্জামান হাওলাদার 1995 সালে জিডিপি শাখায় কমিশন লাভ করেন। বর্তমানে তিনি বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু এর উড্ডয়ন শাখার অধিনায়ক হিসেবে কর্মরত আছেন। সুধী মণ্ডলী, প্রথমে দৃষ্টি আকর্ষণ করছি বাম পাশের উত্তর আকাশে।
ফ্লাই পাস লিডার এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খানের নেতৃত্বে একটি MiG-29 উবে যুদ্ধ বিমান ও 4টি F-7 যুদ্ধ বিমানের ফ্লাই পাস লিড ফরমেশন। ফ্লাই পাস লিডারের সাথে রয়েছেন উইং কমান্ডার জেনাস। ফ্লাই পাস লিডারের বাম পাশে রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন মনির ও উইং কমান্ডার খালেদ এবং স্কোয়াড্রন লিডার কৌশিক। ডান পাশের বিমানে রয়েছেন স্কোয়াড্রন লিডার সাদিক এবং স্কোয়াড্রন লিডার আল মামুন। সুধী মণ্ডলী, দৃষ্টি আকর্ষণ করছি বাম পাশের উত্তর আকাশে বর্ণিল ধোঁয়া ছেড়ে ফ্লাই পাস লিড ফরমেশন এগিয়ে আসছে মঞ্চের দিকে। দর্শক মণ্ডলী, দেখতে পাচ্ছি লিড ফরমেশনের MiG-29 উবে এবং 4টি F-7 সিরিজের যুদ্ধ বিমান। এখন আপনারা উপভোগ করবেন F-7BG BG-1 যুদ্ধ বিমানের একটি সেকশনের ফরমেশন ফ্লাইং। এই সেকশনের নেতৃত্ব দিচ্ছেন উইং কমান্ডার মুস্তাফিজ, সাথে আছেন স্কোয়াড্রন লিডার নিয়াজ, বাম পাশের বিমানে উইং কমান্ডার তসলিম, ডান পাশের বিমানে উইং কমান্ডার ইন্তেখাব। এরপর এগিয়ে আসছে F-7BG F-7MB যুদ্ধ বিমানের একটি সেকশনের ফরমেশন ফ্লাইং। এই সেকশনের নেতৃত্ব দিচ্ছেন উইং কমান্ডার মাহমুদ, বাম পাশের বিমানে রয়েছেন স্কোয়াড্রন লিডার আফতাব এবং ডান পাশের বিমানে রয়েছেন উইং কমান্ডার আশফাক। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বাম পাশের উত্তর আকাশ থেকে এগিয়ে আসছে রাশিয়া থেকে আমদানিকৃত 5টি 4+ জেনারেশন কমব্যাট ট্রেনার ইয়াক-130 বিমানের একটি সেকশন। এই সেকশনের নেতৃত্ব দিচ্ছেন গ্রুপ ক্যাপ্টেন সালাউদ্দিন, সাথে আছেন স্কোয়াড্রন লিডার মামুন। বাম পাশের বিমানে রয়েছেন উইং কমান্ডার রাশেদ ও স্কোয়াড্রন লিডার নাফিজ এবং উইং কমান্ডার ওয়াজাহাত ও ফ্লাইট লিউটেন্যান্ট রিমন। ডান পাশের বিমানগুলোতে রয়েছেন স্কোয়াড্রন লিডার আবিদ ও ফ্লাইট লিউটেন্যান্ট মেহেদি এবং স্কোয়াড্রন লিডার সাওয়ার ও ফ্লাইট লিউটেন্যান্ট রিফাত। সুবর্ণ জয়ন্তীতে লাল সবুজের ধোঁয়া ছেড়ে এগিয়ে আসছে গণচীনের তৈরি 3টি K-8W অত্যাধুনিক জেট প্রশিক্ষণ বিমান। এর নেতৃত্ব দিচ্ছেন উইং কমান্ডার মারুফ, সাথে রয়েছেন স্কোয়াড্রন লিডার তাইফ। বাম পাশের বিমানে রয়েছেন স্কোয়াড্রন লিডার তাইসির ও ফ্লাইট লিউটেন্যান্ট রিয়াসাত। ডান পাশের বিমানে ছিলেন উইং কমান্ডার মঈন ও স্কোয়াড্রন লিডার মোহাম্মদ। সুধী মণ্ডলী, এখন এগিয়ে আসছে বাংলাদেশ বিমান বাহিনীর বেসিক প্রশিক্ষণ বিমান PT-6 এর 3টি সেকশন। প্রথম 4টি হলুদ রঙের PT-6 সেকশনটির নেতৃত্ব দিচ্ছেন গ্রুপ ক্যাপ্টেন মামুন, সাথে আছেন স্কোয়াড্রন লিডার ওয়ালি। বাম পাশের বিমানে রয়েছেন স্কোয়াড্রন লিডার মাহমুদ এবং ডান পাশের বিমানে রয়েছেন স্কোয়াড্রন লিডার তাসলিম ও স্কোয়াড্রন লিডার আরমান। পিছনের বিমানটিতে রয়েছেন স্কোয়াড্রন লিডার মহসিন এবং স্কোয়াড্রন লিডার সনজিদ। সুধী মণ্ডলী, দ্বিতীয় সেকশনের 4টি সবুজ রঙের PT-6 এর নেতৃত্ব দিচ্ছেন উইং কমান্ডার মেজবা, সাথে আছেন স্কোয়াড্রন লিডার ফারাবি। বাম পাশের বিমানে রয়েছে স্কোয়াড্রন লিডার রিয়ান, ডান পাশের বিমানে রয়েছেন স্কোয়াড্রন লিডার মাহফুজ ও স্কোয়াড্রন লিডার রুথ এবং পিছনের বিমানটিতে রয়েছেন স্কোয়াড্রন লিডার তাশফিক ও স্কোয়াড্রন লিডার শাহরিয়ার। এবার 4টি হলুদ রঙের PT-6 এর তৃতীয় সেকশনের নেতৃত্ব দিচ্ছেন উইং কমান্ডার মামুন, সাথে আছেন স্কোয়াড্রন লিডার এলাহি। বাম পাশের বিমানে রয়েছেন স্কোয়াড্রন লিডার আরিফুল, ডান পাশের বিমানে রয়েছেন স্কোয়াড্রন লিডার রাকিব ও স্কোয়াড্রন লিডার মহিয়ান এবং পেছনের বিমানটিতে রয়েছেন স্কোয়াড্রন লিডার হালিমুর। সুধী মণ্ডলী, এবার এগিয়ে আসছে বাংলাদেশ বিমান বাহিনীতে নবসংযোজিত অত্যাধুনিক প্রযুক্তির 3টি L410 পরিবহন প্রশিক্ষণ বিমানের একটি সেকশন। এই সেকশনের নেতৃত্ব দিচ্ছেন উইং কমান্ডার মামুন, সাথে আছেন ফ্লাইট লিউটেন্যান্ট আদনান। ডান পাশের বিমানে রয়েছেন স্কোয়াড্রন লিডার মইনুল ও ফ্লাইট লিউটেন্যান্ট সঞ্জানা এবং বাম পাশের বিমানে রয়েছেন উইং কমান্ডার রুবায়ত এবং সাথে রয়েছেন ফ্লাইট লেফটেন্যান্ট তারিক। সুধী মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন বাম পাশের উত্তর আকাশ থেকে এগিয়ে আসছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি C-130J ও 2টি AN-32 পরিবহনের একটি সেকশন। এই সেকশনের লিডার হিসেবে C-130J বিমানে রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন শামীম, কো পাইলট হিসেবে আছেন উইং কমান্ডার হাবিব ও স্কোয়াড্রন লিডার ফয়সাল। বাম পাশের AN-32 বিমানের পাইলট হিসেবে আছেন স্কোয়াড্রন লিডার সালেম, কো পাইলট হিসেবে আছেন স্কোয়াড্রন লিডার আলামিন এবং নেভিগেটর হিসেবে আছেন স্কোয়াড্রন লিডার আসাদ। ডান পাশের AN-32 বিমানের পাইলট হিসেবে আছেন উইং কমান্ডার শাহিন, কো পাইলট স্কোয়াড্রন লিডার তানজিদ এবং নেভিগেটর হিসেবে আছেন স্কোয়াড্রন লিডার মাহফুজ। এবার এগিয়ে আসছে বাংলাদেশ বিমান বাহিনীতে নতুন সংযোজিত ইতালির তৈরি উচ্চ প্রযুক্তি সমৃদ্ধ অত্যাধুনিক ডিজিটাল অটো ফ্লাইট কন্ট্রোল সিস্টেম দ্বারা পরিচালিত 3টি মেরিটাইম সার্চ অ্যান্ড রেস্কিউ অগাস্টা ওয়েস্টল্যান্ড 139 হেলিকপ্টার একটি সেকশন। এই সেকশনের নেতৃত্বে রয়েছেন উইং কমান্ডার শাহেদ, সাথে রয়েছেন স্কোয়াড্রন লিডার বেনাউল। অন্য হেলিকপ্টার দুইটিতে রয়েছেন স্কোয়াড্রন লিডার আঞ্জুম, সাথে রয়েছেন ফ্লাইট লেফটেন্যান্ট গালিব এবং স্কোয়াড্রন লিডার তাহসিন, সাথে রয়েছেন ফ্লাইট লেফটেন্যান্ট সাফওয়ান। দর্শক, বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে চলছে বিজয় দিবস প্যারেড। আমরা সরাসরি ছিলাম জাতীয় প্যারেড গ্রাউন্ডে। এবারে নগদের সৌজন্যে বিশেষ আয়োজন বিজয় থেকে অর্জনে।
স্বাধীনতার 50 বছরে বিশ্বের বুকে নিজের শক্ত অবস্থান জানান দিয়েছে বাংলাদেশ। উচ্চ জিডিপি প্রবৃদ্ধি, দারিদ্র্য মোচন কিংবা মাথাপিছু আয়, অর্থনীতির এমন নানা খাতে সাফল্য ও সমৃদ্ধি অর্জন করলেও এখনো আয় বৈষম্য প্রকট। তাই বিশ্লেষকরা মনে করেন বৈষম্যহীন বাংলাদেশ গড়াই আগামীর বড় চ্যালেঞ্জ। বিজয় দিবসে বাংলাদেশের অর্থনীতির অগ্রযাত্রা ও চ্যালেঞ্জের বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। অঘ্রাণীর নরম রোদের আলো যখন শিমের ডগা ছুঁয়ে যায়, তখন প্রাণ খুঁজে পায় নির্মল এই প্রকৃতি। আড়মোড়া ভেঙে সোনালী ফসলের মাঠে ব্যস্ততা বাড়ে কৃষক ও কৃষাণীর, যেখানে নতুন একটি সকাল হাতছানি দেয় নতুন স্বপ্ন নিয়ে। যে স্বপ্নের বীজ রোপিত হয়েছিল 5 দশক আগে লক্ষ প্রাণের বিনিময়ে। নির্মল প্রকৃতি জুড়ে সূর্যের নরম রোদ গায়ে এসে লাগলেও ঢাকার অদূরের কৃষক দম্পতি আতাউল ও সাজেদা বেগমের মনের কোণে তখনও মেঘ জমে থাকে। বিজয়ের 50 বছরে নিজের বয়স 50 হলেও এক টুকরো নিজস্ব জমির মালিক হতে পারেনি এই দম্পতি। যেই কোনো জিনিস ওই সময়তে আমরা পয়সা পাই না, বিক্রি হয় একেবারে অমূল্য। আমি আজীবন কিছু কাজ করেছি, এখন তো এরকমই। গরিব মানুষ গরিবই থাকতেছি, এরপরে যারা ধনী মানুষ আর ধনী হইতেছে। মানুষের জমিন আমরা টাকা লইয়া 5,500 টাকা দিয়ে জমিন লইয়া কইরা খাইতেছি। তবে গেল 1 দশকে গ্রামীণ অর্থনীতিতে যে গতি সঞ্চার হয়েছে তাতে কৃষির অবদান অনন্য। মহামারী করোনাকালেও টিকে থাকার বড় নির্ভরতা ছিল এই খাত। সময়ের সাথে কৃষিতে বাড়ছে মূল্য সংযোজন, তাই তো সবজি, ফল কিংবা মাছ উৎপাদনে নিয়মিত রেকর্ড গড়ছে বাংলাদেশ। কৃষিকাজ করে কল্পনা রানীর মতো গরিব কৃষাণী যাদের দুবেলা খাবার জুটত না, তারা এখন পেট ভরে খেতে পারছেন, আর তাতেই স্বস্তি খোঁজা। আগে যেমন এক বেলা থেকে 2 বেলা ভাত খাইতাম, মানে 3 বেলা ডাল ভাত খাইতে পারি, এই আর কি। হিসাব বলছে স্বাধীনতার পর 1972 সালে নেতিবাচক প্রবৃদ্ধি দিয়ে যাত্রা শুরু করলেও গেল 1 দশকে অর্থনীতির গড় প্রবৃদ্ধি ছাড়িয়েছে $7.5। বিজয়ের পর মাত্র $98 মাথাপিছু আয়ও ছাড়িয়েছে $2,500। যদিও এই আয়ের বন্টনে এখনো বড় অসমতা, তাই তো বিপুল সংখ্যক মানুষ রয়ে গেছে নিম্ন আয়ের কাতারে। গরিব মানুষের হার কমলেও করোনার আগ পর্যন্ত যে পরিসংখ্যান তা জানান দেয় এদেশে আয় বৈষম্য এখনো প্রকট। 2031 সালে আমরা উচ্চ মধ্যম আয়ের দেশ হব এবং আমাদের যে টেকসই উন্নয়ন কর্মসূচি সেটা আমরা সঠিকভাবে বাস্তবায়ন করব, যার মানে প্রত্যেককে আমরা অন্তর্ভুক্ত করব। এটা আমার মুক্তিযুদ্ধের ঐতিহ্য যে সবাইকে অন্তর্ভুক্ত করতে হবে। এখনো কিন্তু এখানে আয়ের বৈষম্য, সম্পদের বৈষম্য আছে। দিন দিন কিন্তু সেটা বৈষম্যটা বৃদ্ধি পাচ্ছে। এটার কারণ হলো আমাদের উন্নয়নের কৌশলটা হলো শুধু প্রবৃদ্ধি দেখা, গ্রো, কিন্তু এখানে বন্টন এবং সমতা ভিত্তিক উন্নয়ন এবং একটা কল্যাণকামী রাষ্ট্র হিসেবে এটাকে পরিণত করার ব্যাপারে বিশেষ প্রয়াস নেওয়া হয়নি। বিশ্লেষকদের মতে এখনো দক্ষ জনসম্পদ ও শোভন কর্মসংস্থান নিশ্চিত করার ক্ষেত্রে বড় ঘাটতি রয়ে গেছে। বিজয়ের 5 দশকে বাংলাদেশ বিশ্বময় এক শক্ত অর্থনৈতিক ভিত তৈরি করেছে। তবু বিশ্লেষকরা বলছেন এখনও কৃষকের ভাগ্য উন্নয়ন, প্রবৃদ্ধির গুণগত বন্টন আর বৈষম্য কমানোর মতো বড় চ্যালেঞ্জ রয়ে গেছে। আর তা করা গেলে সমৃদ্ধ এক আগামীর বাংলাদেশ দেখবে বিশ্ব। বাবু কামরুজ্জামান, নিউজ 24, বেউতা, কেরানীগঞ্জ। সম্প্রতি এলিট ফোর্স, র্যাব এবং প্রতিষ্ঠানটির বর্তমান ও সাবেক 7 কর্মকর্তার উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কোনো ভিত্তি বা গুরুত্ব নেই, এমন মন্তব্য করলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তারা বলছেন এই নিষেধাজ্ঞা ভূ রাজনৈতিক কৌশলেরই ফল। তবে দেশে কোনো বেআইনি হত্যাকাণ্ড হলে তার সুষ্ঠু বিচার ও নিষেধাজ্ঞার বিষয়ে সুষ্ঠু তদন্ত চান আইনজীবী স্বাধীন মালিক। সেক্ষেত্রে বাংলাদেশের কূটনৈতিক দুর্বলতাকেও দুষলেন তারা। ফখরুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। গেল শুক্রবার হঠাৎ করে পুলিশের এলিট ফোর্স, র্যাব এবং প্রতিষ্ঠানটির সাবেক মহাপরিচালক ও পুলিশের আইজিপি ডক্টর বেনজির আহমেদ সহ সাবেক 7 কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্রের অর্থ ও পররাষ্ট্র দপ্তর। তাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয় বিচার বহির্ভূত হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের। যুক্তরাষ্ট্রের এমন নিষেধাজ্ঞাকে ভূরাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। পুলিশের সাবেক আইজিপি নিষেধাজ্ঞার কোনো ভিত্তি দেখছেন না বলেও জানান তিনি। যেই দেশে পুলিশের দ্বারা আনলফুল কিলিং আর সংখ্যা আমাদের চেয়ে বেশি, এই দেশ যখন বলে সেটা আমি মনে করি না তার বড় গ্রহণযোগ্যতা আছে। কোয়াডে বাংলাদেশ সরকার কোয়াডে সম্পৃক্ত হয়নি, কোয়াডের মেম্বার হয়নি।
যেখানে তাদের অর্থনৈতিক রাজনৈতিক চিন্তা বিঘ্ন ঘটে সেখানে তারা নানানভাবে সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোর উপর চাপ প্রয়োগ করে থাকে। আইনজীবী শাহদিন মালিক বললেন, দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হলে তা তদন্ত করে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। বিশ্বের দরবারে আমাদের স্থানটা আরো উন্নত করার জন্য সরকারকে যেসব অপরাধমূলক কার্যকলাপ হচ্ছে তার বিরুদ্ধে সঠিক আইনি ব্যবস্থা গ্রহণ করা উচিত। এদিকে বুধবার চট্টগ্রামে এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বললেন, যুক্তরাষ্ট্রের মানবাধিকার ও গণতন্ত্রের সবক মানায় না। মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্রই তো আজকে হুমকির সম্মুখীন। তাদের অন্য দেশের মানুষকে, অন্য দেশকে গণতন্ত্রের সবক দেওয়ার নৈতিক অধিকার আছে কিনা সেটি হচ্ছে এখন বড় প্রশ্ন। তবে এক্ষেত্রে কূটনৈতিক ব্যর্থতাকেও দুষলেন বিশেষজ্ঞরা। নিষেধাজ্ঞার বিষয়টি তদন্ত ও সুষ্ঠু সমাধানে এরই মধ্যে কাজ করছে সরকারের পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়। আইনের ভিত্তি বা আইনের রেফারেন্স কোড করে সেগুলি তাদেরকে দিয়ে এটা এই স্যাংশন উইন্ডো করা যেতে পারে। আমি মনে করি ফরেন পলিসি যে আমেরিকার, সেটাকে ইনফ্লুয়েন্স করতে পারি না, যেটা নেবারিং কান্ট্রিজ গুলো পারে। সেই জায়গায় দুর্বলতা আছে, সেগুলো ভালো করে দেখা দরকার। একই সাথে ম্যাগনিটস্কি আইনে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারে অপরাধ সংগঠন হয়নি এমন তথ্য উপস্থাপন, আইনি প্রক্রিয়ায় বিচার ও ভবিষ্যতে অপরাধ সংগঠিত হবে না এমন অঙ্গীকার করা হলে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা বলা হয়েছে। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। সংবাদে বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। বিজয় দিবস উপলক্ষে কিশোরগঞ্জের এক কৃষক সবুজের ঘাসে ফুটিয়ে তুলেছে দেশের মানচিত্র, স্মৃতিসৌধ ও লাল সবুজের পতাকা, যা দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। জেলা কৃষি কর্মকর্তারা বলছেন, কৃষক রোমান আলী শাহকে পুরস্কৃত করা হবে। টিটু দাসের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাপুর ইউনিয়নের জাফরাবাদ গ্রামের কৃষক রোমান আলী শাহ 1 একর 14 শতাংশের নিজ কৃষি জমিতে গড়ে তুলেছেন কৃষি ক্লাব নামে একটি খামার। এর মধ্যে 6 শতক জমিতে ঘাস দিয়ে ফুটিয়ে তুলেছেন স্মৃতিসৌধ, মানচিত্র ও পতাকা। দেশের প্রতি ভালোবাসার কারণে একা পরিশ্রম করে করেছেন এই কাজ। দেশের নতুন প্রজন্ম যেন স্বাধীনতা সম্পর্কে জানতে পারে, এর জন্যই এমন উদ্যোগ। এখানে বাংলাদেশের পতাকা, জাতীয় পতাকা, জাতীয় স্মৃতিসৌধ এবং মানচিত্র এখানে, এবং জাতীয় দিবসের একটা লঘু এখানে করছি, অঙ্কন করছি। সেটা নতুন প্রজন্মকে উজ্জীবিত করার জন্য এবং বিশ্ব দরবারে বাংলাদেশটাকে পরিচিত করার জন্যই আমার এই প্রচেষ্টাটা করছি। ঘাসের মাঠে ফুটিয়ে তোলা এসব দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। এই কর্মকাণ্ড দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে অনেকেই আসে, অনেক পর্যটক আসে। এখানে বিজয় দিবসের লোগো করেছে, জাতীয় পতাকা, মানচিত্র, ওনার প্রতিষ্ঠানের লোক আছে, আমরা আসছি এখানে, এটা দেখতে আসছি। জেলা কৃষি কর্মকর্তা বলছেন, কৃষক রোমান আলী শাহকে পুরস্কৃত করা হবে। এই উদ্যমী যুবককে আমাদের কৃষি বিভাগের পক্ষ থেকে আমরা তাকে একজন বাণিজ্যিক কৃষক হিসেবে পুরস্কৃত করার জন্য আমরা উদ্যোগ নিব এবং আশা করি তার এই উদ্যোগের আমরা যে তাকে পুরস্কৃত করি, আশেপাশে অনেক প্রগতিশীল কৃষক, শিক্ষিত কৃষক যারা কৃষিতে এগিয়ে আসবে। কৃষক রোমান আলী শাহ গত বছরের 21শে ফেব্রুয়ারিতে সবজি দিয়ে শহীদ মিনার তৈরি করেছিলেন। নেক্সট রিপোর্ট, নিউজ 24। 50তম বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করছে জাতি। বিজয় দিবসে চট্টগ্রামে এবছরও 52 ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনারেই ফুল দিয়ে 71-এর মুক্তিযুদ্ধে শহীদদের শ্রদ্ধা জানানো হচ্ছে। কারণ স্বাধীনতার 50 বছরেও একটি মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ নির্মিত হয়নি বন্দর নগরীতে। তবে দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে শহর থেকে বেশ দূরে কাট্টলীর সাগর পাড়ে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ ও জাদুঘর নির্মাণের স্থান নির্ধারণ হয়েছে এবছর। যত দ্রুত সম্ভব এটি বাস্তবায়নের দাবি মুক্তিযোদ্ধা ও চট্টগ্রামবাসীর। আহাদুল বাবুর ছবিতে শেখ জায়েদের রিপোর্ট। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী চট্টগ্রামে 21-এর শহীদ স্মরণে নির্মিত মিনারেই স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। গোটা চট্টগ্রামে চিহ্নিত 116টি বধ্যভূমি থাকলেও 49 বছর ধরে নির্ধারণ করা যায়নি মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে একটি স্মৃতিসৌধ নির্মাণের স্থান। অথচ মুক্তিযোদ্ধা ও চট্টগ্রামের মানুষ আনুষ্ঠানিক দাবির পাশাপাশি বিভিন্নভাবেই স্মৃতিসৌধের দাবি জানিয়ে আসছিলেন। যারা 1971-এ শহীদ হয়েছে তাদের জন্য
বড় একটা স্মৃতিসৌধ করা হয়, যাতে ওখানে গিয়ে সবাই সম্মান প্রদর্শন করতে পারে। আমাদের দাবি, মুক্তিযোদ্ধার দাবি, চট্টগ্রামের দাবি, এটা ঐতিহাসিক একটা স্মৃতিসৌধ হবে। এটা দেখার জন্য নন্দনীয়, চট্টগ্রাম বাংলাদেশে দেখার জন্য মতন একটা নন্দনীয় স্মৃতিসৌধ হবে। সম্প্রতি শহরের বাইরে বঙ্গোপসাগরের তীরে উত্তর কাট্রলী এলাকায় স্মৃতিসৌধ ও মুক্তিযুদ্ধ জাদুঘরের স্থান নির্ধারণ করে জেলা প্রশাসন। 30 একরের এই জায়গায় বড় পরিসরে স্মৃতিসৌধ নির্মাণ করতে চায় সরকার। 2023 এবং 24 সালের মধ্যেই চট্টগ্রামবাসীর জন্য আমরা একটি চমৎকার স্মৃতিসৌধ এবং একটি মুক্তিযুদ্ধ জাদুঘর আমরা উপহার দিতে পারব। মূল শহর থেকে অনেক দূরে সাগর পারে উত্তর কাট্রলীতে এই জায়গাটি নির্ধারণ করা হয়েছে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ ও জাদুঘর নির্মাণের জন্য। অনেক দূরে, তাই কিছুটা আক্ষেপ আছে, তারপরও সন্তুষ্টির কথা জানিয়েছেন মুক্তিযোদ্ধা ও নগরবাসী। বলছেন স্মৃতিসৌধ তো হচ্ছে, প্রত্যাশা যেন খুব দ্রুত এটি বাস্তবায়ন হয়। শেখ জায়েদ, নিউজ 24, চট্টগ্রাম। সংবাদে বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ওমিক্রন ভ্যারিয়েন্ট দ্রুত ছড়ানোর মধ্যে রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে ব্রিটেনে। ধরনটিকে মারাত্মক হুমকি হিসেবে আখ্যা দিয়েছেন ব্রিটিশ স্বাস্থ্য কর্মকর্তারা। আন্তর্জাতিক ভ্রমণ, গণসমাবেশ এড়িয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছে কানাডা। এদিকে আগামী মাসে ইউরোপে ওমিক্রন ব্যাপক দাপট চালাতে পারে বলে মন্তব্য করেছেন ইইউ প্রধান। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে ক্লেবন খেলার সংবাদ। অবশেষে নিউজিল্যান্ডের বন্দি দশা থেকে মুক্তি মিলেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। কোভিড নেগেটিভ এসেছে দলের সব ক্রিকেটারের। রুম কোয়ারেন্টাইন পর্ব শেষ হওয়ায় মুক্ত বাতাসে ঘুরে বেড়াতে আর কোনো বাধা রইল না ক্রিকেটারদের। বিজয় দিবস উপলক্ষে টিম হোটেল থেকে বের হয়ে প্র্যাকটিস গ্রাউন্ডে গিয়ে জাতীয় পতাকা নিয়ে জাতীয় সঙ্গীত গেয়ে 71-এ নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় বাংলাদেশ দল। তবে অনুশীলনে গেলেও বৃষ্টির বাধায় আজও মাঠের অনুশীলন করা হয়নি ক্রাইস্ট চার্চে মুশফিকদের। মাঠের অনুশীলন না করলেও জিম স্টেশনে নিজেদের ফিটনেস নিয়ে কাজ করেছে মুমিনুল হকরা। কালই আনুষ্ঠানিকভাবে নতুন হোটেলে উঠে কোয়ারেন্টাইন মুক্ত জীবনে পা দেবে টাইগার বাহিনী। আর এরই সাথে শেষ করছি নিউজ 24 দুপুর 12টা সংবাদ। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা।